আফতারের মাথাটা বাঘ ধরেছে, ওরে হা করছে আর এরকম মানে শব্দ করছে, বিকট শব্দ করছে, আর ওই মাথাটা ধরেছে, তো মাথাটা বাঘের গালের ভিতর ঢুকে গেছে। নমস্কার বন্ধুরা, আবার সুন্দরবন লাইভ চ্যানেলে একটু নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে যে মানুষটার সঙ্গে বসে আছি সেই মানুষটা হচ্ছে আমার জীবন্ত ভগবান, আমার বাবা। তো আজকে আমার বাবাকে কাছে নিয়েছি, তার একটা রিজন আমি এর আগের ভিডিও অনেকবার বলেছি যে আমার পূর্বপুরুষ কিন্তু সুন্দরবন জঙ্গলের কোর এরিয়াতে কিন্তু মাছ কাঁকড়া মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ করতে একটা সময়। দেন এখন কিন্তু আমার বাবা এই পেশা থেকে অনেকটা দূরে আছেন। তো বাবার সঙ্গে জঙ্গলের গভীরে অনেক রকমের টাইগারের সঙ্গে অনেক রকমভাবে আর কি মুভ করেছেন, টাইগারের সঙ্গে মারপিট করেছেন। তো একেবারে আমার বাবার থেকে জেনে নেব কত রকম ঘটনার তিনি সাক্ষী, কতবার তিনি বাঘের সঙ্গে মুভমেন্ট করেছেন, ঠিক সেই বিষয়গুলো জেনে নেব। তো চলুন শুনে নিই বাবার সঙ্গে কতবার এই ঘটনা ঘটেছে, বাবা কতবার বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরেছেন। নমস্কার সবাইকে, আমার নাম পরিমল মৃধা, আমার ভিলেজ পোস্ট জেমসপুর, আমি লাহারিপুরের অঞ্চল, আমার কোস্টাল থানা, আমার সাউথ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। আমি এখানকার স্থায়ী দীর্ঘদিনের বাসিন্দা। আমার ঠাকুরদা থেকেই শুরু করে আমরা এখানকার বাসিন্দা। আমার জঙ্গল সম্পর্কে কিছু কথা আপনাদের শেয়ার করছি। আমার ঠাকুরদার আমার যদি ধরতে হয় তাহলে আমাদের এই সুন্দরবনের সঙ্গেই আমাদের জীবন জীবিকা, সুন্দরবন নিয়েই আমাদের চিন্তাভাবনা ছিল, সুন্দরবনের উপরেই আমাদের সমস্ত বিষয়েই আলোচনা, এবং সুন্দরবন ছাড়া আমরা কিছু বুঝতাম না আগে। ঠাকুরদার দীর্ঘদিন জঙ্গল করতে করতে আমার ঠাকুরদাকে বাগে নিয়ে চলে গেছে। আমার কাকা তাকেও বাগে নিয়ে চলে গেছে, তারাপদ মীরা। আমার ভাই, মেজো ভাই নিজের, তার নাম ছিল অময় মৃধা, তাকেও বাগে নিয়ে চলে গেছে। আমার নিজের মা নদীতে জল আনতে গিয়েছিল, তাকেও কুমিরে নিয়ে চলে গেছে। তারপরেও কিন্তু আমরা সুন্দরবন থেকে বেরিয়ে আসতে পারিনি। আমরা সুন্দরবন জীবন জীবিকা, মাছ কাঁকড়া মধু সংগ্রহ করে আমরা জীবন জীবিকা চালিয়ে আসতাম। আস্তে আস্তে এই পর্যায়ে এসেছি, কিন্তু তার মধ্যে জীবনের 28টা বছর একটানা এই সুন্দরবনের সঙ্গেই ছিলাম। কখনো কোনো সময় এক মাস যে একটা সিজন অফ হয় এরকম ছিল না আমাদের। 12 মাস 28 বছর আমরা মাছ কাঁকড়া মেরেছি, মধু সংগ্রহ করেছি, তা দিয়ে বিক্রি করে আমরা জীবন জীবিকা সংগ্রহ করেছি। তার মধ্যে একটা পার্ট বলছি মাত্র, বহু ঘটনা আছে যে ঘটনায় 28 বছরের অভিজ্ঞতার কথায় একদিনই শেয়ার করা খুব কঠিন কাজ, মানে 2-1 ঘন্টার কাজ না। তো একটা ঘটনায় বলছি, জেলেখালি বাড়ি আক্তার মোল্লা এবং বক্কার মোল্লা, ওরা খুব দরিদ্র ছিল। ও ঘুরতে ঘুরতে ওর ভাই ছাত্তার আমাদের সঙ্গে বহুদিন কাজ করতো। এইখানে এসে একটা নৌকায় 3 জন করে লোক লাগে। তা যেহেতু আমরা নিজেদের নামে বিএলসি আছে, বুঝতেই পারছেন যেখান থেকে 30-40 বছর ধরে আমাদের এই কাজ, মানে আমার নিজস্ব নামে বিএলসি আছে, আমার সেই বিএলসি দিয়ে কাজ করছি, মানে এটা 2-1 বছরের ঘটনা না, আপনারা বন্ধুরা বুঝতেই পারছেন। আপনাদের সঙ্গে এই ঘটনাটা শেয়ার করছি, খুব মর্মান্তিক ঘটনা, যেটা ঈশ্বর বাঁচিয়ে আছে দেখেছেন বলে আজ আপনাদের সামনে বাইকটা দিতে পারছি। সেদিন আমরা ওই বক্কার মোল্লা, আফতার মোল্লা, তাদেরকে নিয়ে আমি জঙ্গলে যাই। আমার সাথীরা আরও 2-3খানা নৌকো থাকে। সেই নৌকাগুলো যখন আমরা জঙ্গলে যাওয়ার যে দিনে, তার এই 1 সপ্তাহ কি 10 দিনের বাজার করে নিই। নৌকা থাকে বলতে এটা খেপের নৌকা। হ্যাঁ, যার সে নৌকা আলাদা, 3 জন করে একটা নৌকা। সেই নৌকায় 1 সপ্তাহ 10 দিনের হচ্ছে সমস্ত খাওয়ার মতো সরঞ্জাম বাজার তুলে নিই আর জল তুলে নিই। নিয়ে এবার আমরা মাছ কাঁকড়া মারার উদ্দেশ্যে জঙ্গলে বেরিয়ে যাই। কি গভীর জঙ্গলে যখন চলে যাই, এখন 1খানা নৌকা 3 জনে না থেকে আমরা কী করি, 3-4খানা নৌকো রাত্রিতে এক জায়গায় থাকার ব্যবস্থা করি নদীর মাঝখানে। আর সারাদিন যার মতো সেই মাছ কাঁকড়া ধরি, সারাদিন ঘুরি। ঘুরে আসার পরে রাত্রিতে কথা বলার মতো 3খানা নৌকা থেকে আবার ভোরে সবাই বেরিয়ে যাই। সেদিনে আমরা বাড়ির থেকেই গেছি, গিয়ে সবাই বলছে
যে আমরা তাহলে এখন আমাদের উদ্দেশ্যটা কি। আমি বললাম যে এখন তো জোয়ার নয়, এখন তো ভাটা, এখন তো কাঁকড়া ধরা যাবে না, তাহলে একটু মাছ মারলে হতো। তা আমি বললাম এখন ভাটা আছে, দেখি একটু পরে জোয়ার লাগুক। এবার জোয়ারে আমরা প্রত্যেক দিনের নেয় এবং প্রত্যেক বছরে এটা আমরা মারি, এটা একদিনের জন্য না। মানে যেই জায়গাটা নৌকা ছিল ওই জায়গায় মাছ ধরার পরিকল্পনা হচ্ছিল। প্রকল্প আছে, কিন্তু একটু দূরে যাবো মাঝে, এখানে নদীর মাঝখানে যে দূরে যেতে হয়, আচ্ছা। এটা খাঁড়ির ভিতরে যেতে হয়। মানে যে জায়গাটা অ্যাকচুয়ালি যে জায়গাটা নৌকা আছে সেখান থেকে আরো দূরে যেতে হবে। হ্যাঁ, যে সেটা খাঁড়ির ভিতরে। আচ্ছা, সেই খাঁড়িটা চপড়া মিনিমাম মানে প্রস্থ হতে পারে 300 ফিট। 300 ফিট। হ্যাঁ, আর লংয়ের কথা বলার উপায় বলতে পারবো না, ওটা জানি। কতটা আছে। এখন ওর ভিতরে জলটা ভাটা বেরিয়ে এসছে, জল বেরিয়ে এসছে। জলে এই নদীর লাগোয়া, বড় নদীর লাগোয়া, তার গোড়ায় একটু জল আছে, সেই জায়গায় মাছ আছে। হুম। এখন আমরা গিয়ে প্রথম নৌকায় গিয়ে এক জালের আছে এক খাওয়ান ফেললাম, কিছু চিংড়ি মাছ পার্শে মাছ হলো। এখন আস্তে আস্তে সেখানে দেখা গেল প্রায় 100 ফুটের মধ্যে খালের ভিতরে জল আছে, ছোটোখাটো নালা না। হুম। ওর ভিতর ঢুকে গেলাম, ওর ভিতর ঢুকে গিয়ে ডান ধারে সেখানে গোল গাছ বলে এক ধরনের গাছ আছে, যা নারকেল গাছের মতো পাতা, এরকম বিরাট বিরাট ঝাড়া হয়, এরকম বাগান লাগিয়ে আছে। সে যে প্রকৃতি। গোল গাছটাকে কি হেতাল গাছ বলে? না, হেতাল গাছ আলাদা, গোল গাছ আলাদা। যেটার মানে আবার কালো কালো এরকম বড় বড় ফল হয়, তাড়ু ফল বলে যেটা। হ্যাঁ, তাড়ু ফল। আচ্ছা আচ্ছা। তাড়ু ফল বলে যেটাকে। হ্যাঁ। ওই গাছ এই নদীর এই খালের আছে, ওই যে চড়া থাকে, ওই চড়ার উপর দিয়ে ওই গাছগুলো এমনি হয়ে আছে, মানে প্রাকৃতিক সৃষ্টি গাছগুলো। সে না দেখলে কল্পনা করা যাবে না সে গাছের রূপ এতটা ভালো। মানে আমরা যদি কোথাও বাড়ির ভিতরে কিংবা কোথাও লাগাই, ওই সৌন্দর্য আমরা আনতে পারবো না। না। মানে জোয়ার ভাটার সঙ্গে তাদের এত বন্ধুত্ব এবং সম্পর্ক। হুম। এখন সেইভাবে থাকলো, এই গাছের ধারে জাল ফেলছি। এখন ওরা দাঁড়িয়ে নৌকায় দাঁড়িয়ে জাল ফেলছে, আমি নৌকার পাশায় মাঝি হিসাবে ওই বইটা নিয়ে ওই পাড়ের গায়ে ধরে বসে আছি। এখন আমি বলছি তোমাদের মাছ যদি হয়ে থাকে এবার বাদ দাও, আমরা চলে যাই এখান থেকে। হুম। এর মধ্যে বলতে না বলতে একটা, আমার ভাটায় নিচে জলের নিচে আছি তো, তাছাড়া মিনিমাম 10 ফুট ওপরে জঙ্গল। হুম। মানে জোয়ার জল নেমে গেছে সেখানে ভাটার, সেই জোয়াল সেই পাড়টা এত উঁচু। মানে যে ওই খাড়ির এই যে খাড়িটা, খাড়ির নিচে। এই যে খাড়িটা আছে, হ্যাঁ। খাড়িটা ধরো এই হ্যাঁ। এই খাড়িটা জল যখন নেমে আসছে তখন এই রকম জায়গায় আসছে, জল যখন উঠছে এরকম জায়গায় আসছে, তাহলে আমরা এরকম জায়গায় এসে গেছি। তাহলে এরকম খাড়ির ভিতরে আছে, আর এইরকম ধরো জঙ্গল। এইবার ওখানে দেখা যাচ্ছে যে হেতাল গাছ ছাড়া ওর তো না, হেতাল গাছের ভিতরে কিছুই দেখা যাবে না। দেখা যায় না, বাইরে থেকে কিছু দেখা যাবে না, দেখা যাবে না, ভিতর তো ওই হেতাল গাছের ভিতর থেকে বাইরে দেখা যাবে, কিন্তু হেতাল গাছের ভিতরে দেখা যাবে না। আমি একটা ভিডিও বলেছিলাম যে এত খোলসে বন ছিল, ঘন বাঁধা বন এবং খোলসে বন। খোলসে বনের বাইরে থেকে ভিতরে কিছু দেখা যাবে না, বাট ভিতর থেকে বাইরেটা কিন্তু পরিষ্কার দেখা যাবে। আর এর জন্যই আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু শিকারের সুবিধা একটু ভালো করে থাকেন। এবার বলি, সে দৃশ্য বলতে গেলে গলাটা কেঁপে যাচ্ছে। মানে আজকের দিনে ঈশ্বর বাঁচিয়ে রেখেছে বলে কথা বলতে পারছি। একটা শব্দ হলো, পট করে একটা শব্দ হলো। তা আমি এভাবে বসেছিলাম নৌকায়, আমি এইভাবে তাকালাম, তাকিয়ে দেখি বাজ পাখি যেমনভাবে উড়ে আসে না, মানুষের ওই পাখির উপরে ধরে না, হুম। বাঘ উড়ে আসছে আমাকে ধরার জন্য, এরকম গায়ের ওপর পড়ছে। তখন আমি ওই বইটা ছিল, সঙ্গে সঙ্গে বইটাতে ঠেলে দিয়ে আমি এইরকম হেলে গেছি, আমি আর নৌকা 2 হাত সরে গেছি। হুম। সরে যাওয়ার পর আমি যেখানেই বসেছিলাম, বাঘ টার্গেট সেখান থেকে তো সেই জায়গায় জাম করেছে, বাঘ একটা ঝাম করে এসে সেখানে পড়েছে। মানে মেনলি টার্গেট ছিল তোমার উপর। হ্যাঁ, পড়েছে, পড়ে আমার ওপরে যখন পড়েছে আমাকে বাঘ ধরতে পারলো না। বাঘ তাহলে ওই যে গোয়াত ছিল, মানে পাঁক বলে যেটা, পাঁকের ভিতরে বাঘের এই 4টে পা এই করে সব পাঁকের ভিতর ঢুকে গেছে। গিয়ে বাঘ মাটির সঙ্গে মিশে গেছে। এইবার বাঘ ওখান থেকে তাকিয়ে আমাকে এরকম এরকম ঝোল মারছে, আর গাল দিয়ে নাল পড়ছে, আমাকে ধরবে। আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়েছি, দাঁড়িয়েই আমার হাতে বইটা ছিল, আমি এইরকম করে ধরে ওই বাঘের দিকে চোখে চোখে তাকিয়ে আছি। বাঘ সেকেন্ডের মধ্যে গা ঝাড়া দিল, সেই মাটির উপর উঠে দাঁড়ালো। সেই বাঘ মাটির নিচে পুঁতে গেছে, ডুবে গেছে। সেই বাঘ এত শক্তি, এরকম করলো, হট করে সেই বাঘ উঠে দাঁড়ালো। মানে সেই বাঘ উঠে দাঁড়িয়েছে, মানে আমার এই সমান হয়ে গেছে। তখন আমার ধরা ছাড়া, আমার ধরা ছাড়া আর ওর কোনো বিকল্প নেই, আর আমার যাওয়ার পথ নেই। মানে একদম মুখোমুখি ডিসটেন্স কতটা? কিন্তু যে আরেকজন জাল ফেলছিল, মন্টু সরকার, হ্যাঁ। সে ওই বাঘ, এই বাঘ এসে আমার ওর ধারে এই আসছে,
মন্টু সরকার এইখানে দাঁড়িয়ে আছে পাশেই মাত্র 1 মুঠ দূরে। বাঘ কিন্তু ওর দিকে লক্ষ্য করছে না। ওর যদি মন্টু সরকার নড়ে, জাল নিয়ে এইভাবে স্টাচ হয়ে গেছে, হ্যাঁ এ যদি হাত নামায় তাহলে বাঘের গায়ে লাগবে, আর বাঘের গায়ে লাগলে ও ধরবে। এইবার স্ট্যাচু হয়ে মন্টু সরকার জাল নিয়ে জালটা ঝাড়তে হয় তো, মাছ উপরে থাকলে এরকম নাড়া দিতে হয় তো, এই মাছ জাল এই নিচে হাত নিচে করতে পারছে না, আর ও বাঘের দিকে এরকম স্ট্যাচু হয়ে বাঘের দিকে তাকিয়ে এইভাবে আড়ে তাকিয়ে আছে। আর বাঘ ওই জায়গায় আমার দিকে এইরকম এরকম করছে, ধরবে। এর মধ্যে এই আফতার কি করলো, ও মিনিমাম 40 ফুট দূরে আছে, সেখান থেকে হাঁক দিচ্ছে আমার বড় ভাইকে বাগে নিয়ে যাচ্ছে, তোরা ছুটি আয়। মানে আমাকে বড় ভাই বলে ডাকতো, খুব আমার শ্রদ্ধা করতো। এবার ও দেখলো যে ও তো ইয়ং ছেলে, খুব তার বেড়া 22-24 বছর বয়সে ছেলে, মুসলিম ছেলে, তাহলে শরীর স্বাস্থ্য খুব একটা খুব ভালো মরদ ছিল। এখন সে ওই জায়গার থেকে লক্ষ্য করেছে বড় ভাইকে বাগে ধরছে বলে ওই জাল ফেলছিল, ওখান থেকে ছুটে এসেছে। কিন্তু নিয়তির পরিহাস, আমার গায়ের লোম কাটা দিচ্ছে বন্ধুরা। মানে ওই জায়গাটায় কি করলো, ওই আসলো ঠিক 3 থেকে 4 ফুট দূরে, যখন বাঘের নিকটে এসে গেছে, ও খালি হাতে এসে সেই জায়গায় চটটা হালকা পাঁক আর শক্ত, সেই পা দিয়ে স্লিপ হয়ে গেল, গিয়ে ওই ছেলেটাই পড়ে গেল। পড়ে যাওয়ার পর ওই ছেলে এমনভাবে চলে গেছে, মানে ঈশ্বরের বলছি তো যে এইসব জায়গায় মানুষের কিছু করার থাকে না। ও পাটা স্লিপ হয়ে বাইরে চলে গেল, মাথাটাও একেবারে পড়ে চিতিয়ে পড়ে, বাঘ যেখানে আমার দিকে হচ্ছে মুখের সামনে, মাথাটা এইভাবে পড়ে গেল। গেলেই বাঘ আমার দিকে তাকিয়ে ঝোল মারছে, আর ওর এক পা ওই মাটিতে ছিল, এক পা তুলে দিয়ে এরকম করে ও চাপা দিল। যেই ওর পায়ে ওই বাঘের মাথাটা ধরা পড়েছে, চাপা পড়েছে, পায়ে ঠেকেছে, আর পায়ে কিছু লেগে গেছে, মানুষ ধরা পড়েছে, ও আমার দিক থেকে তখন মাথাটা ঘরল। আর মন্টু সরকার তখন দাঁড়িয়ে আছে এক মুহূর্তে, ও বাঘ ওদিক খেয়াল করছে না। ওর যখন ধরা পড়েছে, ওই বাঘ ঝাট করে টোটালি মানুষটাকে দেখিনি দেখে, লক্ষ্যই করছে না, ও যার টার্গেট করবে তার। হ্যাঁ ও ছাড়ে ছাড়ে যদি 10 জন মানুষ থাকে, ও দেওয়া আসবে না, ও যাকে টার্গেট করবে তাকে ধরবে। বাঘ এরকম, আমি বহু ঘটনার সাক্ষী। তারপর কি হলো? তারপরে ওই পায়ের ওই চাপ দিয়েছে, দিলে ওই বাঘ যখন মানুষ ওই পায়ের নিচে ঠেকেছে, তখন ও চেপে ধরেছে, ধরে আমার দিকে মুখ ঘুরিয়ে, তখন জলটা ও চাপে ধরেছে, জলটার এত জলের মধ্যে আপনার স্লিপ হয়ে ঢুকে গেছে। ওই জায়গায় বাঘ মাথা নিচু করে এইভাবে গেছে, গিয়ে ওই মাথাটা বাঘের ওই আফতারের মাথাটা বাঘ ধরেছে, ধরে হ্যাঁ করছে, আর এরকম মানে শব্দ করছে, বিকট শব্দ করছে, আর ওই মাথাটা ধরেছে, তো মাথাটা বাঘের গালের ভিতর ঢুকে গেছে। মানে এত বড় বাঘ যে আমার মাটিতে দাঁড়িয়েছে, আমি এই 6 ফুট মানুষ, আমার গলার সমান উঁচু, মিনিমাম 12 ফুট লম্বা, আর তার চেহারা দেখলে, মুখের এই ড্রাগুলো দেখলে 12 ফুট না 10 ফুট লম্বা হবে ল্যাজ সহ। আর এইগুলো এরকম এরকম নড়ছে তো ঝিরিক মারছে, মানে ও চোখ দিলে চোখ বেরিয়ে যাচ্ছে, লাইট টর্চ লাইটের আলোর মতো। আর সে মাথাটা এরকম বড়। এইবার ওই মানুষের মাথা একটা গালের ভিতরে ঢুকে যাওয়া মানে কি ব্যাপার, বিশাল ব্যাপার। মানে আমি কথা বলছি, আমি জ্ঞান হারিয়ে যাওয়ার মতো। আমি সেদিনের ঘটনা আজকে মনে উঠলে, আমি জঙ্গলটাকে তো সরে এসেছি এমনি না, যে যেমন সেই মারা যেতাম, মারা যখন যায়নি আর যাবো না। তারপর যখন জলের মধ্যে ধরলো, তারপর কি হলো? এবার ধরে এইরকম ধরে ওকে বিকট শব্দ করছে, আর ধরেছে, ধরে ওই বিড়ালে ইঁদুর ধরে না, ওই রকম, বা মাঘের মাথাটা আর পাচ্ছি না, আপনারের মাথা পাচ্ছি না, এরকম মাথাটা এই পর্যন্ত গালের ভিতরে ঢুকে গেছে। ঢুকে বাঘ এই পাটটা এইরকম 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 একেবারে হাল্লা না, ঠিক একদম সোজা, ওই পেছন ভাবে মানুষটা সামনে দিয়েছে, আমরা আক্রমণ করতে পারি বলে বাঘ নিজেকে আড়াল করে বডিটাকে সামনে দিয়েছে, দিয়ে পেছন ভাবে ওইভাবে নিজের মতো করে বিড়ালের মতো পেছনে চড় করে উঠে যাচ্ছে সাপের মতো। এইবার আমরা ওখান থেকে নৌকা থেকে লাঠি নিয়েছি, মন্টু সরকার ওখান থেকে বাঘের ধার দিয়ে যখন ধরেছে, ওর বাঘ ঠেলে দিয়ে এইবার বসে বাঘের গায়ে হাত দিচ্ছে, তখন আর মন্টু সরকার ধরছে না, মানে আফতারকে ধরে ফেলেছে, তখন বাঘকে এরকম ঠেলে দেবে বেরিয়ে আসতে আসতে, বাঘের গায়ে হাত দিচ্ছে, তাই বাঘ আর নড়ছে না। মন্টু ঠাকুর দা বাঘের গায়ে হাতে ঠেলে দিচ্ছে বাঘকে। মানে ওই জায়গায় যখন ধরা পড়েছে, হ্যাঁ। আমারই মুখ বেরিয়েছে, ও তখন তো বেরোবার জায়গা নেই, এধারে নদীর পাড়, এধারে বাঘ, এই ধারে নৌকা, তাহলে ও যে কোনো একটা জায়গায় আসতে হবে তো, তাই বাঘটা হচ্ছে সামনের দিকে মুখ, তাহলে ও সামনের দিক দিয়ে না আসে, বাঘের পেছন দিয়ে ঠেলে দিয়ে ঝটকে বেরিয়ে আসছে, তখন ওর গায়ে হাত দিচ্ছে না বা ওর ধারে যাচ্ছে না, বাঘও ধরে ফেলেছিল। মানে আর তখন মাথা ধরে বিকট শব্দ, সেই শব্দে মানুষ আজকে স্ট্রোক হয়ে মারা যাবে। এবার থাকলো, তাকে ও তুলছে, এরই মধ্যে আমি একটা নৌকার থেকে লাঠি নিলাম, মন্টু সরকার এসে লাঠি নিল, সুভাষ সরকার বলে একটা ছেলে লাঠি নিল, নিয়ে আমরা যত লাঠি মারতে যাই ও চচ্চর উঠেতে পাই না, তারপর এই
আমরা গিয়ে ওর পিটির এরকম সাইডে বাড়ি মারিস, তা সাইডে বাড়ি মারলি মনে হলো এরকম একটা চামড়া এরকম স্লিপ করে দিলে আমার লাঠি ছিটকে বেরিয়ে গেল। ওর গায়ে আঘাত করেছে লাঠি দিয়ে। ততক্ষণ কি বক্কা কাকু মরে না না, তখন মারে না, আমি বলছি ঘটনাটা শুনলে সে ঘটনা আমি নিজে শেয়ার করতে বুকে ব্যথা করছে। এইবার সেই ঘটনায় ওকে বাঘকে যখন আমি নিয়ে ওকে যে মারতে যাচ্ছি লাঠি দিয়ে, লাঠি আমি বুঝতে পারলাম না একটা আঘাত করলে তো সেই জায়গাটা লাঠি থাকবে, আঘাত করেছি বাঘ চামড়াটা এইরকম স্পঞ্জ করেছে, এরকম স্লিপ করে দিয়েছে, আমার হাতে লাঠি ছিটকে বেরিয়ে গেছে। তাহলে ও কী ধরনের ব্যাপার আমার মাথায় একটু ঢুকছে না তখন, যে আমি ওর গায়ে বাড়ি মারছি আর ও চামড়া নাড়া দিচ্ছে কি এই এরকম স্লিপ করাচ্ছে, লাঠি ফেরিয়ে যাচ্ছে, তাহলে কত শক্তি। এইবার এই করে হচ্ছে না, তখন সুভাষ সরকার আমার নৌকোয় যে ডাঁট বইটে থাকে ডাঁটটা নিয়েছে, ডাঁটটা মিনিমাম 12 ফুট লম্বা। বাঘ যখন আর আমরা এরিয়ার মধ্যে যেতে পারছি না, চশমা উড়ে যাচ্ছে, সুভাষ সরকার লাস্ট ফলে এরকম ডাঁটটা এইভাবে মারল, মারার পরই ওই ডাঁটটার মাথাটা গিয়ে এই নাকের ধারে এইখানে লাগলো, মানে লাগার পরে ওর বোধ আর ডাঁটটা মাঝখানতে ভেঙে গেল, বাড়িটা জোর লেগেছে, লাগলো এই বাঘটা আঁক করে উঠলো, উঠে পর পেছন ফিরলো, ফিরে ওই যেই ফিরেছে আর আমি ছুটে গিয়ে ওই আফতারকে এরম বুকে জড়িয়ে ধরেছি, দূরে এই পা হালকা পাঁকা শক্ত তো, এরকম পা দিয়ে যে এরকম ঘা দিয়েছি, আমি স্লিপ হয়ে আস্তে আস্তে জলে এসে গেছি। আর ওদের বললাম আমার তো সামনে দাঁড়া, লাশ যখন আমার কাছে আমার ওর পড়বে বলো, বডি যখন আমি নিয়ে নিয়েছি, ওকে জঙ্গলে লাশ বলে, ওই বাঘ যখন বডি আমি ধরে নিয়েছি, ধরে নিয়ে ও যখন আসছি তখন এরকম করছে, তখনও জীবিত আছে। তখন আমি ওদেরকে তিনজনকে বলছি তোরা সামনে দাঁড়া, না বলে বাঘ আমার ওর পড়লো বলো। এবার ওরা লাঠি দাঁড়িয়ে বাঘ ঝোল মারছে, আমি ওর সব আস্তে ফেঁসিয়ে আয়, আমি বা লাশ নিয়ে জলে আস্তে ফেঁসেছি, ওরাও পিস হচ্ছে, বাঘ তত আমাদের দিকে আস্তে আস্তে জলের দিকে সরে আসছে। এইবার আর দোকান নৌকো তখন আমাদের চিৎকার শুনে ওরা ঢুকছে, তার বাঘের ভয় তার ঢুকলো না। এইবার আস্তে আস্তে বাঘ ওই জলের আগে দাঁড়িয়ে গেল, আর আমরা লাঠি জলে বাড়ি মারছি, তো জল ছিটকাচ্ছ, বাঘ একটু ভয় পেয়েছে, আর ওই বাড়িটা লেগেছে না, ওর আঘাত লেগেছে, আর একটু জলে বাড়ি মারছি, ওর ভয়টা পেয়েছে বারবার। ওই সুযোগটা আমরা নিয়ে ঠিক 1 মিনিটও না ওর মধ্যে আস্তে পেঁচিয়ে নৌকোটা আমার পেছন দিকে লেগে গেছে। এবার এইভাবে নৌকা পেঁচোচ্ছি আর আমরা পেঁচোচ্ছি, নৌকাও সরে যাচ্ছে, আমরা মানুষগুলো জলের ওই খালের মধ্যে চলে যাচ্ছি। খালে এই সমান জল, ওই যে লাস্ট 100 ফুটের মধ্যে যে জলটা মাঝখানে একদম শেষ ভাটে জল আছে, ওখানে উঠলাম, উঠে আমি ওদের বললাম ঝপ করে নৌকে উঠে যাত্রা। ওরা কাদা পায়ে নৌকে উঠে গেল, গিয়ে পরে বললে আফতারকে ধর, আফতারকে নিয়ে বক্কারকে বললাম আফতারকে নিয়ে তুই কোলে বস, আর ওদের বললাম ডাঁট ধর, আমি মাঝে দিচ্ছি। এবার আমি একা জঙ্গলে, বাঘ ওখান থেকে লাফ দিয়ে পড়ছে, পড়ার ভাব দিচ্ছে আমার ধর বাবা। এবার আমি বলছি ও আসবে না, বলো ভয় পেয়েছে, তোরা ভয় পাস নে, তাহলে বলে আমরা কেউ বাঁচবো না বাঘের হাত থেকে। আমি আস্তে আস্তে ও নৌকার ধার দিয়ে ফট করে ডুব মেরে জলের তলা দিকে একদম নৌকার পাশায় গিয়ে উঠেছি। তাহলে আমার এই পথটা আমি বাঘ কোথায় গেছি, বাঘ ওরা বুঝতে পারলাম, সব নৌকায় উঠে গেছে, আমি তখন জলে, তখন সবাই তো ওই পথে উঠে আমি পাঁচায় যেতে পারবো না, তাহলে অনেক দেরি হয়ে যাবে। আমি জলের তলায় ডুব মেরেছি, মারার পরে বাঘ বুঝতে পারলো না আমি কোথায় যাচ্ছি। এবার হঠাৎ করে পাঁচায় গেপ পারে নৌকা ধরে এক লাভে নৌকে উঠে গেছি, গিয়ে আমি বলছি তোর ডাঁড় ফেলার, আমি উঠে ধরলাম দৌড়ে, তখন বাইরে আর ওই আফতারে নিয়ে ছট করে ওই 100 ফুট বেরিয়ে কতক্ষণ সময় লাগবে। আমরা বেরিয়ে গেলাম, গিয়ে বড় নদীতে গেছি, তখন আফতারকে আমি বলছি আফতারে তো আসবে না, আমি বুঝে গেছি, তার এই জায়গায় দাঁত ঢুকে গেছে, এই জায়গায় দাঁত ঢুকে গেছে, এই জায়গায় দাঁত ঢুকে গেছে, এই জায়গায় খাড়ি ব্যাটে ধরেছে, তো যেটা এরকম মাথা গিলবে এরকম ধরেছে, তো এরকম সব মানে এরকম দাঁতের সাইজ এরকম ফুটো হয়েছে, বুড়ো আঙুল ঢুকে যাচ্ছে বেরোচ্ছে, তাতে বুড়ো আঙুল গায়ে মাংস লাগছে না, তাহলে দাঁত কত বড় দাঁত, মানে এই আঙুলটা ওই দাঁতের ভিতরে ঢুকে যাচ্ছে, ওই যেখানে তুমি যেরকম বাঘের সাইজটার কথা বললে, দাঁত তো ওরকমই। হ্যাঁ, তার এই আঙুলটা ওর ভিতরে ঢুকে যাচ্ছে, আঙুল পাচ্ছে না, প্লাস এই আঙুলের গায়ে কোনো মাংস ঠেকছে না। তখন আমি আফতারকে বলছি আফতার তুমি কথা বলতে পারবে ভাই, তখন বলছে হ্যাঁ বড়দা। আমি তখন এই জায়গাগুলো কি করেছি, এই পাক মাটি না, ওই ওই যে ফুটো হয়ে গেছে না, উড়ির ফলে পাক ঢুকিয়ে দিয়েছি, যে ভালো করে গামছাতে বেঁধে দিয়েছি, ওখানে হাওয়া বেরিয়ে যাচ্ছিল, রক্ত বেরিয়ে যাচ্ছিল, দিয়ে এরা বেঁধে দিয়েছি। এটা বুঝতেই পারছো একটা মানুষের যুবক ছেলের কাছে কত রক্ত থাকতে পারে, রক্তের প্রেশারে সব যেন ওই মেশিনে জল ছাড়িয়ে যেরকম এরকম হচ্ছে, আর আমি এইরকম দিয়ে এরকম চেপে ধরে দিয়েছি সবাইকে, না দুজন ধরে বসে থাকে এভাবে, ওই লোক এসে গেছে আবার ধরে বসে থাকার জন্য 1 ফোঁটা রক্ত না বেরোয়। এবার তোরা জানেন, তখন আফতারের বলছি মাঝির থেকে আফতার তুমি কথা বলতে পারবে ভাই, তো বলছে হ্যাঁ বড়দা আমি কথা বলতে পারছি। আর তাহলে অন্য কথা বলো না, তোমার যে দোয়া আছে, তুমি তো মুসলিম, তোমার আল্লাহর নাম করো, দোয়াটা পড়ো, ওই দোয়া নাকি ওদের
জীবনের সব। তখন বক্কার ওই দোয়া তোর সব মনে আসছে না, তখন তো মৃত্যুর মুখে। বক্কারকে বললাম, বক্কার ভাই তুই ওই এক কাজ কর, ও সব বুঝতে পারবো না, তুই বলে বলে দে আর ও পাতলা করে বল আর ও বলুক। তখন ওই আত্মার কিছু কথা বলছে আর ঝিমাচ্ছে, কিছু কথা বলছে আর ঝিমাচ্ছে, মৃত্যুর কোলে ঢুলে পড়া যাওয়ার মতো পরিস্থিতি এসে গেছে। তখন ওই জায়গাটায় মানে আমি বলছি বটে, আমার গায়ের লোম কাটা দিচ্ছে, আমার বুকটা ব্যথা করছে, কিন্তু সেদিনের ঈশ্বর যেন কারো এরকম না ঘটনা ঘটে। এইবার ওর যখন ওইটা হলো, হওয়ার পর আমি তখন ও কথা বলতে পারছে না, আমি খালি হাঁকছি, আর মাঝে মাঝে ওর গালে না আমি টুক 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 করে চিনি দিতে বলছি। আর এই জায়গায় যখন পাক রক্তের চোটে পাক বেরিয়ে যাচ্ছে, তখন আমি বললাম পাক দিয়ে হবে না, ওই সব নৌকো থেকে চিনি কালেক্ট করেছি, করে এক এক গর্তে এক মুঠো করে চিনি দিয়েছি। বুঝতে পারছি, এক মুঠো করে চিনি ঢুকে যাচ্ছে একটা গর্তে, তাহলে কী ধরনের দাঁত! এই চারটে আর এইখানে একটা পাঁচটা, এই পাঁচটা দাঁতের গর্তে দিয়ে চিনি দিয়ে বাঁধে দেওয়ার পরেই রক্ত বেরোচ্ছে, কিন্তু রক্ত জমাট হয়ে যাচ্ছে। তখন আমি বললাম রক্তটা দাঁড়াবে এবার। এই করে যখন রক্ত জমাট হয়ে গেল, রক্তটা বেরোনো বন্ধ হলো, তখন দেখি বাক্কার আত্মার কথা বলা শুরু করেছে, স্বাভাবিক না, কথা বলতে পারছে। আমি তুমি তোমার কোন কিছু বলতে পারো, তুমি আল্লাহকে ডাকো, তুমি দোয়া পড়ো খালি। আর আমরা ওই জায়গায় অন্য অন্য নৌকোর দাঁড়গুলো এই নৌকোয় তুলেছি, খাটিয়েছি, 5খানা দাঁড় খাটিয়েছি, আমি মাঝিতে আছি, পাখির মতো উড়ে আসছে। আর ওই বাঘ ওই খালের থেকে বেরিয়ে বেরিয়ে আবার পাশ দিয়ে জঙ্গলে, নদীতে বেরিয়েছি, জঙ্গলে কানাতে হাঁটছে, মানে হাঁটছে, ছুটছে খালি বাঘ আমার নৌকোর সঙ্গে সঙ্গে। আমরা এই পারে এই বাঘ আছে বলে নদী অন্তত 1,500 ফুট চওড়া। নাম শুনলে বুঝতে পারবে, চড়া মায়াদ্বীপ। চড়া মায়াদ্বীপের গল্প, চড়া মায়াদ্বীপ, আর মায়াদ্বীপ দিয়ে আসছি। মানে মায়াদ্বীপ সম্পর্কে মানুষের, যারা বন জঙ্গল করেন, যারা এই সরকারি কাজ করেন, তারা মায়াদ্বীপ সম্পর্কে তাদের ধারণা আছে মায়াদ্বীপটা কতটা চওড়া হতে পারে। এইবার আমরা ওই জায়গাতে আসছি, 1,500 ফুট বলেছি, আমার মনে হয় তার চেয়ে বেশি ছাড়া কম হবে না। সেই নদীর এই পার থেকে ওই পারে যাচ্ছি, বলো না, ওখান থেকে যাচ্ছি, বাঘ ওই পার যাওয়ার ঝুল করছে। এর এমন দুর্ভাগ্য, ওই চড়া মায়াদ্বীপে পুরোটা আসতে পারে, মায়াদ্বীপ আসতে পারে, ওর চামটার ভিতর ঢুকতে হয়। চামটাটা মিনিমাম এরকম 1200-1400 ফুট চওড়া। চামটার ভিতর ঢুকে গেছি, যে আড়ে আসবো, গাঁড়ালে বেরোবো, গাঁড়ালে না বেরোলে আমি পাচ্ছে। আচ্ছা, ওই চামটা দিয়ে আসতে গেলে গাঁড়লে পড়তে হয়? হ্যাঁ, চামটা দেবে, গাঁড়াল দিয়ে বেরোলে সরাসরি গাঁড়াল তো বড় নদী বেরিয়ে এসছে, সোজা পথ, ওই সোজা পথ চামটা দিয়ে ক্রস করতে হবে। এই চামটার খুলে ঢুকেছি, চামটার ঢোকার পরেই সেই বাঘ চামটার ডিবির মধ্যে রয়েছে, তো চামটার লাস্টে আসতে আমরা এপারটা আছি, ওই বাঘ ওই পার চলে গেল, আবার ওই পারতে এবার সেই বাঘ আবার চলে আসবে। মানে বাঘ পাগল হয়ে গেছে, একদম পাগল হয়ে গেছে, আমাদের নৌকার পেছনে পেছনে নদীতে সাঁতারছে। তখন আমরা দেখছি যে বাঘের অবস্থা ভালো না, এরই মধ্যে বেরোতে গিয়ে দেলবাড়ির একখানা নৌকা। আমি বলছি দাদা, ওই দেখো চর দিয়ে বাঘ ফাঁকা দিয়ে ছুটছে, তোমরা খালের ভিতরে বেরিয়ে এসো, আমাদের এই আত্মারকে ধরেছে, নিয়ে চলে যাচ্ছি, তোমরা বেরিয়ে এসো, তোমরা থেকো না। ওরা তো এরকম বড় নদী, সেখানেও 300 ফুটের উপরে চওড়া ফাঁড়িতে বসে আছে, মাঝখানে যাচ্ছে, আমাদের এই কথাটা ওরা বুঝতে পারছে না। বাঘ এরকম ঘটনা ঘটে না তো জঙ্গলে হঠাৎ। এইবার ওই বাঘ করেছে কি, আমরা বেরিয়ে এসেছি, ওই বাঘ দেখে এক সামনে একখানা নৌকো আমাদের ছেড়ে দিয়েছে, দিয়ে ওই বাঘ নদীশের সাথে সেই নৌকোয় গিয়ে উঠেছে, উঠে কি ওরা বাড়ি করছে, ওরা ভাঁকাই করছে, আমরা তখন ফিরতে পারছি না। আমার সাঁতরে এসে নৌকায় উঠে গেছে। হ্যাঁ, আমাদের সেই নৌকার লোক তেমন নিয়ে যাবো বলে ওরা যখন হাঁক দিচ্ছে, তখন আমরা ফিরতে পারছি না, কারণ আমাদের লোকটা মারা যাবে, আর ওদেরও বাঘ পড়েছে, তাহলে আমরা করি কি? আমি ওদেরটা ওদের সামলাবে, আমাদের লোকটা বাঁচাতে পারবে ছোট। এইবার আসছি, ওই বাঘ প্রথম নৌকোয় উঠে গেল, হাতু মারে উপরে উঠে গেল, এইবার উঠে গেল নৌকোয় ডুবে যাওয়ার ভাব, গিয়ে উঠে গিয়ে এরকম হাত তালে একটা খালি বস্তা পেয়েছে, সেই বস্তায় কামড় দিয়েছে, দিয়ে বাঘ নিয়ে নদীর চরে চলে গেছে। ওরা নৌকো তখন বেয়ে মাঝখান দিয়ে ঝাঁটা করছে, খানিকক্ষণ পর বাঘ দেখে যে ওটা খালি বস্তা, মানুষ না, ওই বাঘ ওখানে ফেলে দিচ্ছে, ওই বাঘ আবার রিটার্ন গেছে, রিটার্ন গিয়ে ওই নৌকোয় উঠেছে, ওই নৌকোয় উঠে গিয়ে ওরা যখন বাড়ি করছে, ওই নৌকোয় এধার করতে 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 নৌকো তোলা হচ্ছে, তো ধাক্কা মাছ তোলা হচ্ছে, তো আর ওই লোক ছিটকে নদীতে পড়ে গেছে, একজন তাকে ধরে নিয়ে চলে গেছে। এবার আমরা যেতে যেতে সুন্দরবনে ঝড়খালিতে বাঘ উঠেছিল, সেই ফরেস্ট ওই সমস্ত সাংবাদিক, আনন্দবাজার টাজার ব্যাট দিয়ে, বর্তমান পেপার ব্যাট দিয়ে, নিউজ চ্যানেল ব্যাট দিয়ে, ডাইরেক্টর সাহেব থেকে শুরু করে, ডিএপি সাহেব থেকে শুরু করে, বড়বাবু রেঞ্জার থেকে শুরু করে, চয়ন থেকে শুরু করে, লঞ্চ বোর্ড দেখেছি আমটাই ভর্তি। কী ব্যাপার, এই নৌকো দাঁড়াও, আমি স্যার আমাদের এই বাঘে নিয়েছে, বাঘের মুখে নিয়ে আসছি, আমাদের একটু বাঁচান, আমাদের নৌকো বেয়ে পাচ্ছি না, আর বোর্ডে করে নিয়ে যান। তখন ওরা বাঘটা ছাড়ছে, আমরা দেখলাম বাঘটা ছেড়ে দিল,
নদীতে উঠে গেল। সঙ্গে সে চয়ন বলে একটা বোট ছিল, আর নীলুবাবু বলে একজন বড়বাবু ছিলেন। সঙ্গে সঙ্গে বললে, তোমরা এক কাজ করো, আমার নৌকো বোট লঞ্চের এই এর ওপর তুলে দাও, যে তোমরা নৌকোটা পারে বেরিয়ে এসো, আমি নিয়ে বেরিয়ে যাই। এই চয়ন বোটে তুললাম, নিয়ে ওকে ধরে 5 জন ধরে 5 জন উঠেছি, ওকে নিয়ে বসে আছি। আর তার কোলের ভিতরে এইভাবে আছে। আমরা চয়ন বোট হাই স্পিডে চলে আসছে, 1 ঘন্টার পর 10-15 মিনিটে আসতে পারে, এত স্পিড বোটটা। 6 লাইন নেই। তখনকার সময় ছিল তো, আজকের ঘটনা তো 20-25 বছর হয়ে গেল। তাহলে আসছে। এবার আমরা গাঁড়ালের ঝিলা বলে একটা নদী আছে, ঝিলার মাঝ বরাবর চলে এসেছি। আসার পরে নীলুবাবু আমার কাছে জিজ্ঞেস করছে, পরিমল ভাই, তুমি তো, তোমার সঙ্গে তো আমার দীর্ঘদিনের পরিচয়। উনি বিভিন্ন স্টেশনে বলে দেওয়ান, আমি জঙ্গল করি, যেহেতু জঙ্গলে কন্টিনিউ দেখা হয়। আমার প্রায় স্টাফদের সঙ্গে আমার একটা সুসম্পর্ক ছিল, বড় ওদের সঙ্গে। সজনকালী কেন, বাগনা ছিল, বিদ্যা ছিল, দুবাঁকি ছিল, চামটা ছিল, ওই শব্দ দেওয়া। তারপর এরকম জায়গা যেখানে যেখানে ধুমনি আছে, আমি সব ক্যাম্পে জঙ্গল যেতে গেলে যেতে হয়। কখনো জল ফুরিয়ে যাচ্ছে, কখনো রাত্রে ওষুধ লাগে, কখনো আবার একটা সুসম্পর্ক সবার সঙ্গে ছিল। কখনো যেতে গেলে ওনাদের এমনি ডিউটিতে ধরা পড়ে যেতে হতো। তখন এত রেস্ট্রিকশন ছিল না। তখন বোর্ডের গায়ে রাত্রিতে চামটার অফিস তখন শুরু হচ্ছে, নতুন শুরু হচ্ছে ওই জঙ্গলে ওই চামটার ওই দুবাঙ্গিটাকে অফিসটা তখন হয়নি। তখন ওদের ওই বোর্ডের গায়ে রাত্রি আমরা বেঁধে থাকতো না, কথা বলার জায়গা থাকতো না। ওদিকে উপরে লেবাররা দিনে কাজ করতো, রাত্রি বোর্ডে থাকতো। এখন আমরা ওইভাবে আসছি, তখন ওই বোর্ডে নীলবাবু আমার কাছে জিজ্ঞাসা করছে, পরিমাল কী করে ঘুরলো? আমি ঘটনাটা ওনার বললাম, স্যার এই হয়েছে। বলছে, তুমি বহুদিন ধরে জঙ্গল করছো, তোমাকে চিনি, তোমাদের সঙ্গে আমার ভালো বন্ধুত্ব আছে। তা তোমার যে ঘটনা শুনছি, তুমি তো হারিয়ে যেতে, তাই এই যে ঘটনাটা ঘটেছে, এরপর আর তুমি জঙ্গলে এসো না ভাই। কারণ জঙ্গল ওদের এরিয়া, আমি তোমার এরিয়ায় গেলে তুমি চোখের সামনে সব সিচুয়েশন দেখছে। আর উনি ব্যাখ্যা দিচ্ছেন, সুন্দরবনের জন্য জঙ্গলটা টাইগারের জন্য আছে। সুন্দরবন জঙ্গলটা তো অনলি ফর আমাদের ডিউটি না, টাইগারের উপরে নির্ভর করে জঙ্গলটা বেঁচে আছে। টাইগার যদি না থাকতো, জঙ্গলটা আমরা থাকলেও উধাও করে দিত। তাহলে ওদের তো আমরা কিছু বলতে পারি না, ওদের জায়গায় তুমি গেছো। এটা না করে তুমি এক কাজ করো, দেশের মধ্যে কিছু করে রাখো। বললেন বটে, কিন্তু যে সবাই একের পর এক বাঘে কুমিরে নিয়ে যাচ্ছে, তো ও যায় না, ওই নেশা থেকে গেল। আমি শুনলাম, ঠিক আছে। তখন তো তখন দূর সময়, তো তখন এতটা মানসিক অবস্থা খারাপ, এদিকে মারা যাওয়ার মতো মানুষ, এদিকে আমরা এই অবস্থা। ঠিক আছে স্যার। যেতে যেতে আমি, স্যার আপনার সঙ্গে আমি পরে কথা বলবো না, মনে ভালো লাগছে না। তাহলে তোমরা ওই ঈশ্বরের নাম করো, ওকে আল্লাহর নাম করতে বলো, ওখানে বসো, আমি বোর্ডে স্পিড আরও বাড়াতে বলছি। আর উনি সামনে বসে আছেন, স্পিডি খুব বাড়িয়ে দিয়েছেন। বেঁচে আছে, তখন বেঁচে আছে, তখন করছে। আর এইসব জায়গাতে শব্দ বেরোচ্ছেন, চেপে আছে। তখন ওর কথা বন্ধ হয়ে আসছে, মানে শ্বাস উঠে গেছে, শ্বাস নেই। এইসব জায়গাতে হাওয়া বেরিয়ে যাচ্ছে, যেখানে দাঁত ঢুকেছিল না, ওইসব জায়গাতে এরকম হাওয়া বেরিয়ে যাচ্ছে, চেপে ধরে এখন রক্ষা করা যাচ্ছে না। মানুষ মৃত্যুর মুহূর্তে কি হতে পারে, অনেক লোক শুনেছে বাঘের রক্ষা হতে, কিন্তু শেষ মুহূর্ত না দেখলে মানুষ বুঝতে পারবে না যে ওটা কী, বাস্তবটা কী। এইবার জেলার মাঝামাঝি এসেছি, তখন আমি অক্কার করে যাই, বক্কার জোরে জোরে বলো, জোরে জোরে বলো, শুনতে পাচ্ছে না। ওরা দোয়া জোরে জোরে পড়াও। যে আর কথা বলছে, করছে, মানে কথা আর বলতেই পারছে না। তখন এরই মধ্যেই এরকম থাকলো। মিনিটখানি পরে 5 জন লোক বসে আছি ওর কোলে করে নিয়ে, মাথাটা বক্কারের কোলে, আমি মাঝে আছি। ওর একেবারে ওই বক্কারে পরে ওই বুকটা নিয়ে ধরে আমি আমার পায়ের উপরে এরকম বুক, আর এরকম একজনের কোলে মাথা, আমি বসে আছি। তখন হঠাৎ করে ও একটা ঝাঁকুনি করে উঠলো, উঠে ও সোজা হয়ে দাঁড়িয়ে গেল। 5 জন লোক চেপে ধরে রাখতে পারলাম না, উঠে দাঁড়িয়ে যাবে গেল, যে পরে এরকম হয়ে গেল, মারা গেল। সে কান্নাকাটি। আর সে সময় দৃশ্যটা তো আজকে আমি বলছি তো 15 বছর 20 বছর পরে যখন কথা বলছি, ভালো করে ভেবে দেখো, সেই কথাটা আমি এই আবেগে বলছি, তাহলে সেদিনের ঘটনা কি ঘটতে পারে। আমি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেলাম, বোবা হয়ে যাওয়ার মতো। নীলু বলছে, কি মারা গেল? আমি বলছি, স্যার মারা গেছেন। তা বলছে, তো চল সজনকালে যাই তোমার নিয়ে। এবার স্টেশনে বডিকে নিয়ে আসতেই হবে। উনি আমাকে, মানে উনি আজ কোথায় আছেন জানি না, পরিচয় নেই তারপর থেকে বহুদিন। উনি আমাদেরকে একেবারে সজনখালি নিয়ে গেল। সজনখালি বডি নিয়ে গিয়ে ওখান থেকে কোস্টাল থানায় আমাদের নৌকা বোট ভাড়া করে নিয়ে যেতে হলো।
তারপর পোস্টমর্টমে ময়নপুর যেতে হলো, সেখান থেকে নিয়ে ওর রিপোর্ট করে ওর বাড়িতে এনে ওর বাড়িতে মাটি দেওয়ার ব্যবস্থা করে দিলাম। দিয়ে ওর বাড়িতে আবার শ্রাদ্ধের ছানিতে আমি সেখানে গেলাম। ওখানকার বাড়ির আমার ছেলে মেয়ে কজন ছিল? ওর একটা ছেলে একটা মেয়ে ছিল। খুব অভাবী পরিবার। না খাই একটা ছেলে না, বকরে একটা ছেলে একটা মেয়ে, ওর মাত্র একটা ছেলে ছিল। ছোট ছিল। তখন ওই কাগজের আমি গেছিলাম তো মারা যাওয়ার পর। 4 বছর বয়স ছেলেটার। আমি গিয়ে আমার সামর্থ্য অনুযায়ী যতটা সাহায্য করা দরকার আমি তাদেরকে সাহায্য করেছিলাম। তাদের বাড়িতে থেকে সবার সঙ্গে, মুসলিম এরিয়ায় সবার সঙ্গে থেকে ওদের যে যে পারলৌকিক কাজে যে যে নিয়ম আছে ওরা করেছে, আমি তাদের সঙ্গে থেকে, ওরা আমাকে সেদিনেও খুব ভালোবেসেছিল। আমি ওদের পাশে থেকে কাজকর্ম। বাড়িটা কোথায় বললে? জেলেখালি মানে ওই যে আছে ধামাখালি? না না এই এই যে ধামাখালি যেতে গেলে জেলেখালি বাজার টাজার পড়ে, সন্দেশখালী থানার মধ্যে পড়ছে। আচ্ছা আচ্ছা, ওটা সন্দেশখালী থানার মধ্যে পড়ছে, উত্তর 24 পরগনায়, হুম। দক্ষিণ 24 পরগনার মধ্যে পড়ছে না। এবার জেলেখালিতে ওর বাড়িতে গিয়ে কাজকর্ম করে গেলেই তারপরে ওর স্ত্রী ছিল। আমি কিছু নগদ সেই সময়ের দিনে সামর্থ্য অনুযায়ী, তখনকার সময় আমি প্রায় 18,000 টাকা ওর স্ত্রীকে কাজকর্ম করার পরেও দিয়ে এসেছিলাম। আমি ধার করে নিয়ে গেছিলাম 50,000 টাকা নিয়ে কাজকর্মের জন্য ওদের দিয়েছিলাম, কারণ আমি জানতাম তো গরিব ফ্যামিলি। আমি তখনকার সময় 1 টাকা করে চটা, 50,000 টাকা চটা করেছি। তখন আমারও আর্থিক সঙ্গতি একদম খারাপ ছিল। তবুও মানুষ মারা গেছে, তার একটা ছেলে কোথায় কাজ করবে? আমি তো পরিবার সম্পর্কে আমার অত ধারণা নেই, কী হবে। আমার বলতো দাদা আমার খুব অভাব, আমি এখান থেকে টাকা পাঠাতাম, ও বাড়ি চাল কিনতো, ও বাড়িতে গিয়ে বাজার টাজার করে দিয়ে আসতো। তাহলে আমি ওর পরিবারটা এইভাবে চিনতাম। যাওয়ার সময় আমার এখানে কিছু মানুষজন বিশ্বাস করতো, তাদের কাছে 50,000 টাকা নিয়ে গেলাম। কাজকর্ম করতে করতে ওই 18,500 টাকাটাই আমার কাছে ছিল। তা আমি স্ত্রীকে 18,000 টাকা দিলাম, 500 টাকা পথ খরচের জন্য রাখলাম, দিয়ে আমি চলে আসলাম। তারপরে তো 2-1 বার যাওয়া আসা কথাবার্তা হয়েছিল। তারপরে আমার এই জঙ্গল থেকে সরে আসা, সে না থাকা, তার পরিবার কোথায় আছে, ফোন পান যোগাযোগ নাম্বার না থাকা, এই যোগাযোগ করতে করতে দুই মেরিতে আমরা হারিয়ে গেছি সবাই। কিন্তু আজকের দিনের এই শেয়ারের কথা বলতে গিয়ে আমার চোখে জল এসে যাচ্ছে। ঈশ্বর যেন এই পরিস্থিতিতে কোনো মানব কুলে কারোর উপরে না ঘটায়, সে সহ্য করতে পারবে না। তো বন্ধুরা, আজকের এই ঘটনাটা আমি মনে করি এখনো পর্যন্ত বাঘের যে কোটা আমি স্টোরি দিয়েছি, এটা সব থেকে আলাদা এবং এটা অন্য রকম একটু। আমার গল্প শুনতে শুনতে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। আর কিছু বলার নেই, আর বাড়াবো না, অনেকটা বড় হয়ে গেছে ভিডিও। তো দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। আর আজকের ভিডিওটা কিন্তু এপিসোড 1 হবে, কারণ বাবার কাছে প্রচুর এরকম জানা তথ্য আছে, যে তথ্যগুলো আস্তে আস্তে একে একে আপনাদের সাথে শেয়ার করব, তুলে ধরবো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পুরনো ভিডিওগুলো দেখতে থাকবেন।